মাদক নিয়ন্ত্রণে কঠোর অভিযানের পর বিক্রি হচ্ছে নতুন কৌশলে, ব্যবহার করা হচ্ছে পথ শিশুদের। 2000 টাকা থেকে 2200 টাকা। আগে 100 টাকা করে ছিল। কত কেমন খরচ লাগে? 300 করে। কঠোর অবস্থানে সরকার। আমরা জিরো টলারেন্স নীতিতে আমরা সর্বোচ্চ প্রায়োরিটি বেসিসে আমরা এই মাদক নিয়ন্ত্রণের জন্য কাজ করে যাব। দেখছিলেন বিশেষ শিরোনাম। সকালের সময়ের সঙ্গে আছি আমি তাহিয়া রুবাইয়াত অপলা এবং আমি আফজাল হোসেন। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। বাংলাদেশিরা আসামে থাকতে চাইবে কেন? ভারতীয় গণমাধ্যমকে সাক্ষাৎকারে প্রধানমন্ত্রীর প্রশ্ন। অবৈধভাবে বসবাসের অভিযোগ খতিয়ে দেখার আশ্বাস। 30 ডিসেম্বরের নির্বাচনে জয়ীরা কেউই জনগণের প্রতিনিধিত্ব করে না। লালমনিরহাটে ঐক্যফ্রন্ট নেতারা। শোচনীয় পরাজয়ে বিএনপির অসংলগ্ন আচরণ, মন্তব্য আওয়ামী লীগের। কয়েক দফা বৈঠকের পরও সমাধান হয়নি তাবলিগ জামাতের দুপক্ষের বিবাদ। কাল আবারও বৈঠক, সমাধানের সর্বোচ্চ চেষ্টা চলছে জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী। জেলা পর্যায়ে 62% হাসপাতালে চিকিৎসকের বিরুদ্ধে দায়িত্বে অবহেলার প্রমাণ পেয়েছে দুদক। রাজধানীতে 40% ঘুষ নেওয়ার সময় ধরা পড়ল হাসপাতাল কর্মকর্তা। এবং গত 6 মাসে পোশাক রপ্তানি ছাড়িয়েছে লক্ষ্যমাত্রা। চীনের হারানো ক্রেতা অর্জন অন্যতম কারণ, মত অর্থনীতিবিদদের। ব্যবসায়ীরা বলছেন বেড়েছে আস্থা। মাদক নিয়ন্ত্রণে কঠোর অভিযানের পর নতুন কৌশলে বিক্রিতে নেমেছে সিন্ডিকেটগুলো। লোকচক্ষুর আড়ালে কেনাবেচায় ব্যবহার করা হচ্ছে পথ শিশুদের। এছাড়া যেসব এলাকায় গত বছর অভিযান চালানো হয়, সেসব এলাকায় ফের চড়া দামে বিক্রি হচ্ছে মাদক। এদিকে এ বিষয়ে জিরো টলারেন্স নীতির ওপর আবারও জোর দিলেন স্বরাষ্ট্রমন্ত্রী। সেলিয়া সুলতানার প্রতিবেদন। আগে প্যাথেড্রিন 5 থেকে 600 টাকায় মিলত, এখন দাম 2000 থেকে 2200 টাকা। অভিযানের পর বেড়েছে দাম, কিন্তু বন্ধ হয়নি বেচাকেনা। মালের মধ্যে শেয়ারিং হয়েছে, যে আমি আবার সুই পাল্টা নিলাম। না তারপরও তো শেয়ারিং হয়েছে। গত বছরের মে মাসে রেল লাইন ধরে চালানো হয় মাদক বিরোধী অভিযান। আটকও হয় অর্ধশতাধিক। কিছুদিন যেতেই একই স্পটে আবারও শুরু হয় মাদক বেচাকেনা। অভিযানের সময় গ্রেপ্তারকৃতরা জামিনে বেরিয়ে করছে একই কাজ। 3 দাম 1 2 3 2200 টাকা। 2000 টাকা থেকে 2200 টাকা। আগে 100 টাকা করে ছিল। টিটিপাড়া কমলাপুর এলাকায় গ্রেপ্তারের ঝুঁকি এড়াতে পথ শিশুদের ব্যবহার করে বিক্রির কাজ চালাচ্ছে মাদক ব্যবসায়ীরা। নিতে গেলে কত কেমন খরচ লাগে? 300 করে। একই অবস্থা তেজগাঁও ও কারওয়ান বাজারের আশেপাশের এলাকায়। রেল লাইনের আড়ালে আবডালে চলছে লেনদেন। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর বলছে, গত বছরের অভিযানে 13,500-এর বেশি মামলা দায়ের করা হয়েছে। আসামি গ্রেপ্তার হয়েছে 15,000-এর বেশি। নতুন আইনের মৃত্যুদণ্ডের বিধান মাদক নিয়ন্ত্রণে আরো ফলপ্রসূ হবে বলে মনে করেন সংস্থাটির মহাপরিচালক। একজন মাদক ব্যবসায়ী যদি আমাদের এখানে সক্রিয় থাকে, আমাদের সক্রিয়তা বন্ধ হবে না। তাকে না ধরা পর্যন্ত আমরা ক্লান্ত হব না। অভিযান আরও জোরদার হবে। আমাদের আরও কঠিন অভিযান আমরা পরিচালনা করব। যারা মাদক ব্যবসায়ী তাদেরকে আমরা স্বস্তিতে থাকতে দেব না। অন্যদিকে মাদক নিয়ন্ত্রণে এবারও জিরো টলারেন্স নীতি অবলম্বন করে সংস্থাগুলোকে আরো শক্তিশালী করার উপর জোর দিচ্ছেন স্বরাষ্ট্রমন্ত্রী। যেটা আমরা জিরো টলারেন্স নীতিতে আমরা সর্বোচ্চ প্রায়োরিটি বেসিসে আমরা এই মাদক নিয়ন্ত্রণের জন্য কাজ করে যাব এবং কাজ করে যাচ্ছি অলরেডি। আমরা আমাদের আগেও বলেছি, মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরকে আমরা শক্তিশালী করেছি, আমাদের বিজিবিকে আমরা আরও শক্তিশালী করেছি। আমাদের কারাগারগুলোতে যারা নাকি সারেন্ডার করছে 130 আছে আমাদের এই মাদক ব্যবসায়ী কিংবা মাদকের অপরাধী। এছাড়া মাদকের অনুপ্রবেশ ঠেকাতে নৌ ও স্থল সীমান্তবর্তী এলাকাগুলোতে টহল জোরদার ও পার্শ্ববর্তী দেশগুলোর সহায়তার উপর জোর দেওয়া হচ্ছে বলেও জানান তিনি। সেলিয়া সুলতানা, সময় সংবাদ, ঢাকা। কর্মসংস্থান সৃষ্টি ও সামাজিক নিরাপত্তা বাস্তবায়নে ক্রমেই এগিয়ে যাওয়া বাংলাদেশের নাগরিকরা কেন অবৈধভাবে ভারতে থাকতে চাইবে, এমন প্রশ্ন তুলেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আসামের নাগরিকত্ব তালিকা প্রসঙ্গে ভারতীয় সংবাদ মাধ্যম CNN নিউজ 18কে দেয়া সাক্ষাৎকারে কথা বলেন প্রধানমন্ত্রী।
একাদশ জাতীয় সংসদ নির্বাচন বাতিল করে অবিলম্বে নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনের দাবি জানিয়ে জাতীয় ঐক্যফ্রন্টের শীর্ষ নেতারা বলছেন, বর্তমান সংসদ ও সরকার জনগণের প্রতিনিধিত্ব করে না। গতকাল দুপুরে লালমনিরহাটের রাজাপুরের এক প্রতিবাদ সভায় এ মন্তব্য করেন তারা। ৩০শে ডিসেম্বরের নির্বাচনের মাধ্যমে ক্ষমতাসীনরা জনবিচ্ছিন্ন হয়ে গেছে বলেও মন্তব্য করে নেতারা বলেন, আওয়ামী লীগ আর কখনোই জনগণের ভোটে নির্বাচিত হতে পারবে না। ভোটের দিন নিহত বিএনপি কর্মী তোফাজ্জল হোসেনের পরিবারের প্রতি সমবেদনা জানাতে সোমবার দুপুরে লালমনিরহাটের রাজপুর খলাইঘাট গ্রামে যান মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ জাতীয় ঐক্যফ্রন্টের শীর্ষ নেতারা। তারা নিহত তোফাজ্জলের কবর জিয়ারত শেষে কথা বলেন পরিবারের সদস্যদের সঙ্গে। এ সময় সাংবাদিকদের মুখোমুখি হয়ে মির্জা ফখরুল বলেন, বর্তমান সরকার জনগণের প্রতিনিধিত্ব করে না। যে পার্লামেন্ট বলা হচ্ছে সেই পার্লামেন্ট আসলে সঠিক পার্লামেন্ট নয়, এবং যে সরকার গঠিত হচ্ছে সেই সরকার সঠিক জনগণের প্রতিনিধিত্ব করে না। ফলাফল বাতিল করতে হবে এবং পুনরায় একটা নির্দলীয় সরকারের, নিরপেক্ষ সরকারের অধীনে একটা নির্বাচন অনুষ্ঠান করে জনগণের সরকার প্রতিষ্ঠা করতে হবে। এরপর পাশেই জেলা বিএনপি আয়োজিত প্রতিবাদ সভায় অংশ নেন ঐক্যফ্রন্ট নেতারা। এতে বক্তব্যে মির্জা ফখরুল বলেন, আওয়ামী লীগ এখন জনবিচ্ছিন্ন দলে পরিণত হয়েছে। ৩০শে ডিসেম্বর নির্বাচনে আপনারা গোটা বাংলাদেশের মানুষকে প্রতিপক্ষ বানিয়েছেন, আপনাদের সঙ্গে কেউ নাই, কারণ আওয়ামী লীগ জনগণ থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে গেছে। আর আগামী কোন নির্বাচনে আওয়ামী লীগ জনগণের ভোটে কোনদিন নির্বাচিত হয়ে আসতে পারবে না। সভায় সরকারের বিভিন্ন কর্মকাণ্ডের সমালোচনা করেন ঐক্যফ্রন্টের অন্য নেতারা। যদি ভোটের অধিকার না আদায় করতে পারেন, বাংলাদেশে শান্তিপূর্ণভাবে কেউই বাস করতে পারবেন না। আগামী উপজেলা নির্বাচনে যদি আপনারা অংশগ্রহণ না করেন, তাহলে ওরা নিজেরা যতটি মারা যাবে হিসাব করে মিলাতে পারবে। জাতীয় ঐক্যফ্রন্টের এই প্রতিনিধি দলে গণফোরামের কোনো নেতা ছিলেন না। এলাকার মানুষ। রতন সরকার, সময় সংবাদ, লালমনিরহাট। নির্বাচনের শোচনীয় পরাজয়ের পর বিএনপি হিতাহিত জ্ঞান হারিয়ে ফেলেছে বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। গতকাল বিকেলে সচিবালয়ে সাংবাদিকদের তিনি বলেন, বিএনপি নেতাদের উচিত নির্বাচনকে প্রশ্নবিদ্ধ না করে তাদের পরাজয়ের কারণ খুঁজে বের করা। নির্বাচনে শোচনীয়ভাবে পরাজিত হওয়ার পর তারা হিতাহিত জ্ঞান হারিয়ে ফেলেছে এবং তাদের মহাসচিবের বক্তব্যে, সিনিয়র মহাসচিব, যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর বক্তব্যে তারা যে হিতাহিত জ্ঞান হারিয়ে ফেলেছেন, এজন্য তারা অসংলগ্ন কথা বলছেন। নিজেদের রাজনৈতিক দেউলিয়াত্বটাকে আরো উৎকটভাবে তুলে ধরার চেয়ে বরং আপনাদের উচিত এই নির্বাচনে কেন আপনারা এভাবে আপনাদের শোচনীয় পরাজয় হলো সেটি বিশ্লেষণ করা। কয়েক দফা বৈঠকের পরও তাবলিগ জামায়াতের দুপক্ষের বিবাদ না মেটায় বিশ্ব ইজতেমা নিয়ে এখনও কোনো সিদ্ধান্ত হয়নি বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। গতকাল সন্ধ্যায় সচিবালয়ে তাবলিগ জামায়াতের ৭ পন্থীদের সঙ্গে বৈঠকের পর মন্ত্রী আরও জানান, সমস্যা সমাধানে আগামীকাল আবারও বিবাদমান দুই পক্ষের সঙ্গে আলোচনা করা হবে। তবে ধর্ম প্রতিমন্ত্রী জানান, আগের মতোই টঙ্গীতে অনুষ্ঠিত হবে বিশ্ব ইজতেমা। টঙ্গীর বিশ্ব ইজতেমা নিয়ে বিভক্তি নতুন না হলেও এবারের ইজতেমা অনুষ্ঠিত হওয়া নিয়ে তাবলিগ জামায়াতের বিরোধ সহিংসতায় রূপ নেয়। গত ১ ডিসেম্বর টঙ্গীর বিশ্ব ইজতেমা ময়দান ও এর আশপাশে রক্তক্ষয়ী সংঘর্ষে জড়িয়ে পড়েন দিল্লি তাবলিগ জামায়াতের আমির মাওলানা মোহাম্মদ সাদ অনুসারী এবং বাংলাদেশের কওমি মাদ্রাসা পরিচালনা পর্ষদের নেতৃত্বে থাকা মাওলানা জুবায়েরের অনুসারীরা। আর তাই এবারের ইজতেমা নিয়ে অনিশ্চয়তা রয়েই গেছে। এ নিয়ে স্বরাষ্ট্র ও ধর্ম মন্ত্রণালয় কয়েক দফা বৈঠকের পর সোমবার বিকেলে আবারও বৈঠকের সিদ্ধান্ত নিলেও জুবায়ের অনুসারীরা উপস্থিত না থাকায় কোনো সমাধান ছাড়াই শেষ হয় বৈঠক। পরে সাদ অনুসারী মাওলানা আলী আশরাফ সাংবাদিকদের জানান, নিরাপত্তাহীনতার কারণে টঙ্গীর ময়দানে একসঙ্গে ইজতেমা সম্পন্ন করা সম্ভব নয়। যে প্রতিষ্ঠানটার কেন্দ্র হলো দিল্লিতে এবং সেই দিল্লিতেই ডিভিশন হয়েছে, তো সেই বাঘটা সারা দুনিয়াতে এবং কেন্দ্রের না মিটে আপনি এখানে মিটাবার চেষ্টা কিভাবে করবেন? কিছুদিন আগে মারামারি হলো, আমাদের 2 জন সাথী মারাও গেলেন আমাদের পক্ষে। তাদের তারিখ মতো তারা যেখানে করলো একই মাঠে করলো, 15 দিনের আগে পরে করলো। আমরা প্রপোজাল এটা দিচ্ছি, আপনারা লিখিতটা পাইবেন হয়তো। তবে ধর্ম প্রতিমন্ত্রী জানান, বাংলাদেশের ইজতেমা বিদেশে নয়, উভয় পক্ষকে নিয়েই টঙ্গীতে অনুষ্ঠিত হবে। বিশ্ব ইজতেমাটা সারা বিশ্বে অত্যন্ত প্রশংসিত। কে কি কইলো, কি ভাগ করলো, যোগ করলো, ওটা আমাদের বিষয় না। আমরা
বাংলাদেশে যে টঙ্গীর ইজতেমা এতদিন ধরে হয়ে আসছে, টঙ্গীর ইজতেমা অনতিবিলম্বেই অনুষ্ঠিত হবে। আমরা যদি আলাপ আলোচনার ভিত্তিতে উভয়কে এক করে যদি একটা ইজতেমা, যেমন গত বছরও কিন্তু ভাগাভাগি হচ্ছিল। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, এ বিষয়ে কোনো সিদ্ধান্ত সরকারের পক্ষ থেকে চাপিয়ে না দিয়ে দুপক্ষের সঙ্গে আলোচনা করেই ইজতেমার সময়সূচি নির্ধারণ করা হবে। আমরা শেষ চেষ্টা করছি তাদের দুইজনকে একত্র করে ইজতেমাটা যাতে সুন্দরভাবে বাংলাদেশে চালু থাকে এবং আগামী ইজতেমাটা যাতে সুন্দরভাবে একত্রে করতে পারেন। আমরা কোনো সিদ্ধান্ত চাপিয়ে দিব না, সিদ্ধান্তটা তারা নেবে, যেটা তারা নেবে সেটাই আমরা ইমপ্লিমেন্ট করব। আগামী বুধবার সকালে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে তাবলিগ জামায়াতের বিবদমান দুই পক্ষকে নিয়ে আবারও আলোচনায় বসার কথা জানান স্বরাষ্ট্রমন্ত্রী। জুনায়েদ আল হাবিব, সময় সংবাদ, ঢাকা। গত 6 মাসে লক্ষ্যমাত্রার তুলনায় বাংলাদেশের পোশাক রপ্তানি হয়েছে 8.5%-এর বেশি। অর্থনীতিবিদদের মতে ডলারের বিপরীতে টাকার মান কমে যাওয়ার পাশাপাশি কোনো কোনো ক্ষেত্রে চীনের হারানো ক্রেতাদের ক্রয় আদেশ পাওয়ায় পোশাক রপ্তানি বেড়েছে। ব্যবসায়ীরা বলছেন বাংলাদেশের পোশাক শিল্পের প্রতি বিদেশি ক্রেতাদের আস্থা বেড়েছে। বিস্তারিত হরিপদ সাহার রিপোর্টে। বাংলাদেশের রপ্তানির পরিসংখ্যানে গত প্রায় 3 দশক থেকে শীর্ষে অবস্থান করছে তৈরি পোশাক খাত। চলতি অর্থবছরে 6.77% প্রবৃদ্ধি ধরে এ শিল্পের রপ্তানি লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয় ৩,২৬৯ কোটি মার্কিন ডলার। আর অর্থবছরের প্রথম 6 মাসে পোশাক খাতের রপ্তানির লক্ষ্যমাত্রা ছিল ১,৫৭৫ কোটি ডলার, যার বিপরীতে রপ্তানি হয়েছে ১,৭০৮ কোটি ডলারের পোশাক। ব্যবসায়ীরা বলছেন বড় অঙ্কের বিনিয়োগে ধারাবাহিক উন্নয়নের ফল আসতে শুরু করেছে পোশাক খাতে। বায়ারদের আমরা কনফিডেন্সটা অনেক বাড়াতে পেরেছি। ফার্স্ট যে জিনিসটা হলো, আমরা ওয়ার্কপ্লেস সেফটির উপরে কাজ করেছি গত 5টা বছর। প্রচুর টাকা ইনভেস্টমেন্ট করেছি আমরা সবাই মিলে। গ্রিন ফ্যাক্টরি করা হয়েছে, এনার্জি এফিশিয়েন্ট ফ্যাক্টরি করা হয়েছে, এনভায়রনমেন্ট ফ্রেন্ডলি ফ্যাক্টরি করা হয়েছে, সেটা একটা কারণ। আরেকটা হলো যে আমরা মেশিনারি অনেক আপগ্রেডেশন করেছি। সবচেয়ে বড় বাজার জার্মানিতে গত 6 মাসে ওভেন পোশাকের রপ্তানি বেড়েছে 18%, নিট পণ্যে তা প্রায় 11%। ফ্রান্স, নেদারল্যান্ড, পোল্যান্ড, সুইডেন, কানাডা সহ কয়েকটি দেশে রপ্তানি প্রবৃদ্ধি 2 অঙ্ক ছাড়িয়েছে। দীর্ঘদিন ধরে জিএসপি সুবিধা বঞ্চিত মার্কিন বাজারে বাংলাদেশের পোশাক রপ্তানি বেড়েছে প্রায় 19%। এছাড়া অপেক্ষাকৃত নতুন বাজারেও রপ্তানি প্রবৃদ্ধি গড়ে 36%-এর ওপরে। টাকার অবমূল্যায়ন আমাদের রপ্তানিকারকদেরকে কিছুটা এক্সচেঞ্জ রেটে নেগোশিয়েট করবার মতো কিছুটা সুবিধা দিয়েছে। বেশ কিছুকাল থেকে দেখছিলাম যে চীন থেকে অর্ডার ধীরে ধীরে অন্যান্য দেশে রিলোকেট করছে, তার কিছু অংশ বাংলাদেশও পাচ্ছে এবং সাম্প্রতিককালে তার একটা ইতিবাচক প্রভাব আমরা আমাদের রপ্তানির মধ্যে দেখতে পাচ্ছি। বেশ কিছু চ্যালেঞ্জ থাকলেও রপ্তানির এ ধারা অব্যাহত থাকলে 2021 সাল নাগাদ পোশাক শিল্পের রপ্তানি আয় $50 বিলিয়ন কাছাকাছি পৌঁছাবে বলে আশা করেন ব্যবসায়ীরা। আমাদের প্রোডাক্টিভিটিটা বাড়াতে হবে, আমাদের ডিজাইন ডেভেলপমেন্ট টিম করে, আমাদের নতুন ডিজাইন করে প্রোডাক্টটাকে হায়ার ভ্যালু এডিশন, সেই ডিজাইন ডেভেলপমেন্ট টিম আমাদের করতে হবে। দেশের সবচেয়ে শ্রমঘন এ শিল্প সামনের দিনে আরও সম্প্রসারিত হওয়ার সুযোগ আছে, তবে সেজন্য শিল্পাঞ্চলে স্থিতিশীল পরিবেশ আর প্রয়োজনীয় অবকাঠামো সুবিধা নিশ্চিত করার উপর জোর দেন পর্যবেক্ষকরা। হরিপদ সাহা, সময় সংবাদ, ঢাকা। দেশের 9 জেলার স্বাস্থ্য কেন্দ্রের মধ্যে রাজধানীর 40% ও জেলা পর্যায়ের 62% হাসপাতালে চিকিৎসকের বিরুদ্ধে দায়িত্ব পালনে অবহেলার প্রমাণ পেয়েছে দুর্নীতি দমন কমিশন দুদক। ঝটিকা অভিযানে ঘুষ নেওয়ার সময় ধরা পড়ে হাসপাতালের কর্মকর্তাও। এ বিষয়ে পদক্ষেপ নিতে স্বাস্থ্য মন্ত্রণালয়কে সুপারিশ করা হবে বলে জানান দুদক সচিব। রাজধানীর মুগদার 500 শয্যা বিশিষ্ট এই হাসপাতালটিতে অনিয়মের অভিযোগ দীর্ঘদিনের। কাঙ্ক্ষিত সেবা না পাওয়া, নির্ধারিত সময়ে চিকিৎসকদের অনুপস্থিতি সহ নানা অভিযোগ নিয়ে এবার দুদকের দ্বারস্থ সেবাগ্রহীতারা। একটা বেজে গেলে মানে টাইম ওভার হয়ে গেলে তখন মনে করেন এরা তেমন একটা থাকতে চায় না। দুপুরের পর থেকে যদি একটু দীর্ঘ সময় থাকতো সবার জন্য সুবিধা আর কি। ডাক্তার তো ওনার ডিউটি শেষ করে চলে যায়, নাস্তা থাকে। সোমবার দুদকের ঝটিকা অভিযানে হাসপাতালটিতে গিয়ে এসব অভিযোগের সত্যতা পায় দুদক। এ সময় ঘুষ নেওয়ার সময় হাতে নাতে এক কর্মকর্তা ধরা পড়েন। আমরা একজন কর্মচারীকে ঘুষ গ্রহণ করার অবস্থায় হাতে নাতে পেয়েছি এবং আমাদের সুপারিশ ক্রমে তাৎক্ষণিকভাবে তাকে বরখাস্ত করা হয়েছে। ডাক্তারদের এগেইনস্টে অভিযোগ রয়েছে, তবে তারা এটা মূলত অস্বীকারই করে যাচ্ছে। পরিদর্শনের তালিকায় থাকা রাজধানীর সরকারি কর্মচারী হাসপাতালেও কর্তব্যরত সময়ে চিকিৎসকের অনুপস্থিতি ছিল বেলা 12টায়ও। কিছু চিকিৎসকের শৃঙ্খলা না মানার অভিযোগ স্বীকারও করেন হাসপাতালটির পরিচালক। জনপ্রশাসন মন্ত্রণালয় কর্তৃক এটা নিয়ন্ত্রিত, কিন্তু এখানে আমাদের যারা চিকিৎসকবৃন্দ কর্মরত আছেন তারা সবাই স্বাস্থ্য অধিদপ্তর থেকে এখানে প্রেষণে নিয়োজিত আছেন। হাতে গোনা 2-4 জন আছেন যাদেরকে নিয়ন্ত্রণে রেখে শৃঙ্খলার মধ্যে রেখে কাজ করানোর ক্ষেত্রে
আমাদেরকে অনেক বেগ পোহাতে হয়। অভিযান চালানো হয় নাজিরাবাজার মাতৃসদনেও। এছাড়া ঢাকার বাইরে রাজশাহী, ময়মনসিংহ, পাবনা সহ 8 জেলার স্বাস্থ্য কেন্দ্র ও হাসপাতালে পরিচালনা করা হয় এই অভিযান, যার অধিকাংশগুলোতেই ছিল ডাক্তারদের অনুপস্থিতি। স্বাস্থ্য অধিদপ্তর আছেন, স্বাস্থ্য মন্ত্রণালয়ের স্বাস্থ্য বিভাগ যেটি, এটি সাধারণত দায়িত্বপ্রাপ্ত এই চিকিৎসকদের শৃঙ্খলার বিষয়টি দেখবার জন্য এবং অফিসে উপস্থিতি এবং অবহেলা করছেন কিনা দায়িত্বে, এই বিষয়গুলো প্রশাসনিক কর্তৃপক্ষকে বিষয়টির ব্যাপারে যথাযথ ব্যবস্থা নেবার জন্য কমিশন বিষয়টি জানাবে। তিনি জানান, সরকারি দায়িত্বে থাকা অবস্থায় তা পালন না করে সরকারি সুযোগ সুবিধা ভোগ করা দুর্নীতির মধ্যেই পড়ে। সেলিয়া সুলতানা, সময় সংবাদ, ঢাকা। কাজের পরিধি বিবেচনা করে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু নির্বাচনের তফসিলের তারিখ নির্ধারণ করা হবে। 31শে মার্চকে টার্গেট করে নির্বাচনী কার্যক্রম এগিয়ে যাচ্ছে বলে জানান উপাচার্য অধ্যাপক ডক্টর আখতারুজ্জামান। এদিকে ডাকসু নির্বাচনকে কেন্দ্র করে সাংগঠনিক তৎপরতা বাড়াচ্ছে ছাত্র সংগঠনগুলো। ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর আখতারুজ্জামানের সভাপতিত্বে সোমবার সকালে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ভবনে অনুষ্ঠিত হয় ডাকসু নির্বাচনের পরিবেশ পরিষদের বৈঠক। গঠনতন্ত্র সংশোধন ও নির্বাচনী আচরণবিধি নিয়ে ক্যাম্পাসে ক্রিয়াশীল সব ছাত্র সংগঠন এতে অংশ নেয়। আচরণবিধি কেমন হবে? দীর্ঘ বৈঠকের পর ছাত্রদলের সাধারণ সম্পাদক আকরামুল হাসান ভোটার এবং প্রার্থী হওয়ার বিষয়টি উন্মুক্ত করার পাশাপাশি ডাকসু নির্বাচনকে স্বচ্ছ ও জবাবদিহিমূলক করার দাবি জানান। ভোটের আগের রাত্র থেকে এই ভোট কেন্দ্র এবং ভোট গ্রহণ কেন্দ্রের আশেপাশের জায়গাগুলোকে সিসিটিভির আওতাধীন এনে নির্বাচনকে স্বচ্ছতা, জবাবদিহিতার আওতাধীন এনে নির্বাচনকে একটি বিশ্বাসযোগ্য পর্যায়ে নিয়ে আসার জন্য আমাদের পক্ষ থেকে দাবি জানা হয়েছে। এদিকে নির্বাচনে কারচুপির কোনো সুযোগ নেই বলে জানান ছাত্রলীগের সাধারণ সম্পাদক গোলাম রব্বানী। ছাত্রদলকে ইতিবাচক রাজনীতিতে ফিরে আসার আহ্বান জানান তিনি। শিক্ষকের তত্ত্বাবধানে আমরা সবাই আছি এখানে, আপনাদের ফোকাস রয়েছে। আপনারা দেখবেন কোনো ধরনের নিয়মের বাইরে বা দুর্নীতি করে বা কি বলবো ম্যানিপুলেট করার কোনো সুযোগ এখানে নেই বলে আমরা মনে করি। নির্বাচন সুষ্ঠু হয় সেজন্য যত ধরনের পদক্ষেপ নেয়ার সেটা বিশ্ববিদ্যালয় প্রশাসন নিক, আমরা সাহায্য করব। ডাকসু নির্বাচন নিয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর আখতারুজ্জামান নিজ কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের জানান, গঠনতন্ত্র অনুযায়ী নির্বাচনের সব কার্যক্রম চলবে। গঠনতন্ত্রটা যখন চূড়ান্ত হবে তখন গঠনতন্ত্র যেভাবে বলবে ঠিক ওখানে ইলেকশনের কেন্দ্র ওখানে হবে। আমরা এপ্রিলে যাইনি, আমাদের লাইনটা ওই 31 মার্চ ওটাকে রেখেই এগোচ্ছি। যারা ভোটার হওয়ার উপযোগী তারা যেন প্রার্থী হতে পারে সেই বিষয়টি বিবেচনা করা হবে বলেও জানান উপাচার্য। রোজিনা রোজি, সময় সংবাদ, ঢাকা। সঙ্গীত পরিচালক ও মুক্তিযোদ্ধা আহমেদ ইমতিয়াজ বুলবুল আর নেই। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ভোর 4টার দিকে রাজধানীর আফতাবনগরে নিজ বাসায় মারা যান তিনি। তিনি একাধারে সুরকার, গীতিকার। 2 শতাধিক চলচ্চিত্রে সঙ্গীত পরিচালনা করেছেন তিনি। 1978 সালে বেঘ বিজলি বাদল দিয়ে চলচ্চিত্রে কাজ শুরু করেন তিনি। তার জনপ্রিয় গানের মধ্যে আছে সব কটা জানালা খুলে দাও না, রেল লাইনের ধারে, আমার 2 চোখে 2 নদী, এমন অসংখ্য জনপ্রিয় গানের জন্ম দিয়েছেন তিনি, যা আজও বাংলাদেশের মুখে মুখে উচ্চারিত হয়। তার হার্টের সমস্যা ধরা পড়ার পর প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার চিকিৎসার দায়িত্ব নিয়েছিলেন। গত বছর জুনে 2টো রিং পরানো হয়। 1971 সালের মানবতাবিরোধী অপরাধে দোষী সাব্যস্ত গোলাম আজমের শুনানি চলাকালে সাক্ষ্য দিয়েছিলেন মুক্তিযোদ্ধা আহমেদ ইমতিয়াজ বুলবুল। সঙ্গীতে অবদানের জন্য 21শে পদক, জাতীয় চলচ্চিত্র পুরস্কার, রাষ্ট্রপতি পুরস্কার সহ অসংখ্য পুরস্কারে ভূষিত হন আহমেদ ইমতিয়াজ বুলবুল। লোকসানের কারণে বোরো মৌসুমে ধানের পরিবর্তে দিন দিন সরিষা আবাদে আগ্রহী হয়ে উঠছেন ফেনীর কৃষকেরা। কম খরচে লাভ বেশি হওয়ায় জেলায় গত 15 বছরে গড়ে সরিষা আবাদ বেড়েছে প্রায় 10 গুণ। কৃষি বিভাগ বলছে আগাম জাতের আমন বুনলে কৃষকরা সরিষার সাথে 3 ফসল বুনতে পারবেন, সেই সাথে কমবে তাদের লোকসানের অঙ্কটাও। জুলহাস তালুকদারের ক্যামেরায় বখতিয়ার মুন্নার রিপোর্ট। আমন ফসল ঘরে উঠবার পরপরই সরিষা ফুলের হলদে চাদরে মুড়িয়ে আছে ফেনী জেলার মাঠের পর মাঠ। এখানকার 1.5 লাখেরও বেশি কৃষি পরিবারের অনেকেই এখন বড় মৌসুমের লোকসান পোষাতে আমন ও বড় ফসলের মধ্যবর্তী স্বল্প সময়ের সরিষা চাষে আগ্রহী হয়ে উঠেছেন। কৃষি বিভাগের হিসেব অনুযায়ী 1995 সাল থেকে 2010 সাল পর্যন্ত এখানে সরিষার গড় আবাদ হয়েছিল 150 হেক্টর, কিন্তু গত 8 বছরে আবাদের এই পরিমাণ দাঁড়িয়েছে প্রায় 1500 হেক্টরেরও বেশি। শ্রমিক কম লাগে, সার ওষুধ কম লাগে, লাভের সংখ্যাটা বেশি। সরিষা আবাদের পরে আমরা মনে করেন কি আবার বড় করতে পারি, মানে বছরে 3 ফসল আমরা
উঠাইতে পারি। শস্য তেলগুলো আমরা খাই, আর বাকিগুলো থাকলে আমরা বিক্রি করি, আর খল্লিগুলো গাভীরে খাওয়াই এবং বিক্রি করি। ফেনীর কৃষি বিভাগ বলছে আমন ফসলের জাত পরিবর্তন করলে সরিষার পর আরেক ফসল বোনা সম্ভব। আমন ধান কাটার পরে নভেম্বরের প্রথম সপ্তাহে উচ্চ ফলনশীল বাড়ি শস্য 14 আবাদ করতে হবে। পরবর্তী টাইমে সেখানে বাড়ি শস্য 14 পর আমরা বোরো ধান আবাদ করতে পারবো। ফলে কৃষকরা 3 ফসল করলে কৃষকরা যে লসটা হচ্ছে সেই লসটা তারা পুষায় উঠতে পারবে। কৃষি বিভাগ জানায় প্রতি বছরের 15 অক্টোবর থেকে 15 নভেম্বর এই এক মাস সরিষা বুননের উপযুক্ত সময়। কৃষকদের উদ্বুদ্ধ করতে চলতি মৌসুমে ফেনী জেলার 225 হেক্টর জমিতে সরিষা চাষের জন্য 1680 জন কৃষককে 1770 কেজি বীজ এবং 51 মেট্রিক টনেরও বেশি সার বিনামূল্যে সরবরাহ করেছে সরকারি কৃষি বিভাগ। কালীদহের মাইজবাড়িয়া গ্রাম থেকে বক্তিয়ার মুন্না, সময় সংবাদ, ফেনী। গত এক সপ্তাহে ভোজ্য তেল, চিনি এবং ডালের দাম প্রকারভেদে প্রতি কেজিতে 1 থেকে 5 টাকা পর্যন্ত বেড়েছে। আন্তর্জাতিক বাজারে বুকিং ঊর্ধ্বগতির পাশাপাশি ডলারের দাম বাড়ার অজুহাত দিচ্ছেন ব্যবসায়ীরা। তবে আদা ও রসুনের দাম কিছুটা কমেছে। বিস্তারিত জানাচ্ছেন কমল দে। তুলনামূলক চাহিদা বাড়ার কারণে প্রতি বছরই শীত মৌসুমের শুরুতে বেড়ে যায় সয়াবিন তেলের দাম, কিন্তু এই বছর পুরোপুরি ব্যতিক্রম। শীতের শুরু এবং নির্বাচনের কাছাকাছি সময় হওয়ায় ভোজ্য তেলের বাজার ছিল একরকম স্থিতিশীল, কিন্তু অন্যান্য বছর যে সময় ভোজ্য তেলের দাম কমে সে সময় বাড়ছে সয়াবিন, সুপার সয়াবিন এবং পাম অয়েল সহ সব ধরনের ভোজ্য তেলের দাম। মিল মালিকরা মাল দিচ্ছে না, যার জন্য আমাদের বাজারটা লোকাল বাজারটা খুব একটা বেড়ে গেছে। কেজি প্রতি আপনার 2 থেকে 3 টাকা করে প্রতি মানে পাম অয়েলের দাম বেড়েছে, সোয়াবিনের দাম বেড়েছে প্রায় 2 থেকে 2.5 টাকা। সরবরাহ ঘাটতি দেখিয়ে বাড়ানো হয়েছে চিনির দামও। বর্তমানে পাইকারি পর্যায়ে প্রতি মণ চিনি বিক্রি হচ্ছে 1720 টাকা দরে। এক্ষেত্রে মিল মালিকদেরকেই দুষছেন সাধারণ ব্যবসায়ীরা। বিভিন্ন বেভারেজ কোম্পানির নাম দিয়ে তারা ডিলে করতেছে, গাড়িগুলো 3 দিন 4 দিন মিলের বাইরে রাখতেছে, তারা তাদের ইচ্ছা মতো ডেলিভারি দিচ্ছে। এর ফলে চিনির দামটা বাড়ছে। টাকার বিপরীতে ডলারের রেট বেশি হওয়ার অজুহাতে বেড়ে গেছে সব ধরনের ডালের দামও। আন্তর্জাতিক বাজারে যে বুকিংটা ছিল যেমন প্রায় $50-60 করে বেড়ে গেছে প্রত্যেকটা ডালের, ঠিক অনুরূপভাবে আমাদের দেশেও একই অবস্থা হয়েছে। এদিকে চাহিদার তুলনায় সরবরাহ কম থাকায় গত 2 সপ্তাহ ধরে চায়না রসুন এবং আদার দাম বাড়ছিল, কিন্তু এ সপ্তাহে এসে আদা ও রসুনের দাম প্রতি কেজিতে 10 থেকে 15 টাকা কমলো, 2 টাকা করে বেড়েছে পেঁয়াজের দাম। আদা ছিল 100 টাকা, এখন আজকের বাজার 75 টাকা। তারপর রসুন ছিল আপনার 70 টাকা, আজকে 58 টাকা। দেশের সবচেয়ে বড় ভোগ্য পণ্যের পাইকারি বাজার চট্টগ্রামের খাতুনগঞ্জে প্রতিদিন কয়েকশো কোটি টাকার লেনদেন হয়। দেশের ভোগ্য পণ্যের বাজার যেমন আমদানি নির্ভর, তেমনি চলে এখানে সিন্ডিকেট ব্যবসায়ীদের কারসাজি। এবারও তার ব্যতিক্রম হচ্ছে না। ডলারের মূল্য বৃদ্ধির অজুহাতে বেড়ে চলেছে সব ধরনের ভোগ্য পণ্যের দাম, আর তাই বাজারের দাম নিয়ন্ত্রণে রাখার জন্য বাজার মনিটরিংয়ের উপর গুরুত্ব দিচ্ছেন ব্যবসায়ীরা। চট্টগ্রামের খাতুনগঞ্জ থেকে কমল দে, সময় সংবাদ। ক্রেতা দর্শনার্থীদের নিরাপদ ও সহজ আর্থিক লেনদেনের জন্য ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলায় প্রয়োজনীয় ব্যাংকিং সুবিধা দিচ্ছে সরকারি বেসরকারি বিভিন্ন ব্যাংক। সেই সঙ্গে রয়েছে মোবাইল অ্যাপসের মাধ্যমে কেনাকাটার সুযোগ, যেখানে মিলছে সর্বোচ্চ 15% পর্যন্ত ক্যাশব্যাক সুবিধা। এই সুযোগ লুফে নিচ্ছেন ক্রেতারাও। সারা দিনের কেনা বেচার অর্থ ব্যাংকে জমা এবং মেলায় সহজে ভ্যাট পরিশোধের সুযোগ পেয়ে খুশি বিক্রেতারাও। বিস্তারিত জানাচ্ছেন হাজরা শিউলি। নিরাপত্তার ঝুঁকি ও বহনের সমস্যার জন্য সচেতন নাগরিকরা এখন আর সঙ্গে নগদ অর্থ খুব বেশি রাখেন না। তাই বলে কেনাকাটা কি বন্ধ থাকবে? ক্রেতা দর্শনার্থীর সহজে কেনাকাটার জন্য বাণিজ্য মেলায়ও এটিএম বুথ স্থাপন সহ নানা সুবিধা নিয়ে এসেছে বিভিন্ন বাণিজ্যিক ব্যাংক ও মোবাইল ব্যাংকিং সেবা প্রদানকারী প্রতিষ্ঠান। অধিকাংশ স্টলেই এটিএম কার্ডে করা যাচ্ছে কেনাকাটা। তবে মেলায় নেটওয়ার্ক সমস্যার কারণে কিছুটা সমস্যায় পড়তে হচ্ছে ক্রেতা বিক্রেতাদের। মেলাতে আসলাম, কেনাকাটা করলাম, হঠাৎ করে আমার টাকা শেষ হয়ে গেল, তো এখন আমি বুথ থেকে টাকা উঠিয়ে নিলাম। এরকম ফ্যাসিলিটিস আসলে দরকার। কিছু কেনাকাটা করব, এই মুহূর্তে অতটা অ্যামাউন্ট আমার পকেটে নেই, তার কারণে আমি মেলায় ব্যাংক থাকার সুবিধা হচ্ছে এটা যে আমি এখান থেকে টাকা উঠে কেনাকাটাটা করতে পারছি। পজ মেশিন থাকার কারণে ইজি বিষয়টা আসলে কাস্টমার বেশি পায় বেনিফিট এখানে, কারণ কাস্টমার ক্যাশ ক্যারি করতে হয় না। সব কোম্পানির সিমগুলোই মাঝে মাঝে হ্যাং হয়ে থাকে, তখন কাস্টমার ওয়েট করতে হয়, দেখা যায় মেসেজ চলে যায় সে টাকা কেটে গিয়েছে, কিন্তু
আমরা এখানে ট্রানজ্যাকশনে পাইনি। মোবাইল ব্যাংকিংয়ে ক্যাশব্যাক অফার থাকায় মেলায় অ্যাপসের মাধ্যমে কেনাকাটায়ও বেশ আগ্রহ দেখা গেছে ক্রেতাদের। বিকাশ পেমেন্টে 15% ডিসকাউন্ট দেওয়া হচ্ছে, যার জন্য কাস্টমার এটার প্রতি বেশি আগ্রহী। মেলার জন্য বিকাশে নতুন টাকা ভরিয়েছিলাম, বেশ ভালো লাগছে ডিসকাউন্ট পাওয়ার পর। পণ্য সরবরাহকারীর হিসাবে টাকা পাঠানো, সারাদিনের বেচা কেনার অর্থ জমা কিংবা বিক্রি করা পণ্যের ভ্যাট পরিশোধও মেলায় রাখা হয়েছে বিশেষ ব্যবস্থা। এখানকার যারা বিক্রেতা এরাও তাদের সেল প্রসিডটা বা বিক্রির একটা বিশাল অংশ এরা আমাদের মেশিনে টাকাটা ডিপোজিট করেন, পাশাপাশি এতে যারা সাপ্লায়ার টাকাটা এখানে জমা করে ওখানে পাঠাতে পারতেছে। ক্রেতা দর্শনার্থীদের নজর কেড়েছে ডাক বিভাগের নগদ স্টলও। এখানে ফ্রি হিসাব খোলা ও ডিজিটাল ফিনান্সিয়াল সার্ভিস সম্পর্কে জানার সুযোগ পাচ্ছেন তারা। হাজারের শিউলি, সময় সংবাদ, ঢাকা। সকালের সময় এ পর্যায়ে শিশু সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। বাংলাদেশিরা আসামে থাকতে চাইবে কেন? ভারতীয় গণমাধ্যমকে সাক্ষাৎকারে প্রধানমন্ত্রীর প্রশ্ন। অবৈধভাবে বসবাসের অভিযোগ খতিয়ে দেখার আশ্বাস। 30 ডিসেম্বরের নির্বাচনে জয়ীরা কেউই জনগণের প্রতিনিধিত্ব করে না। লালমনিরহাটে ঐক্যফ্রন্ট নেতারা শোচনীয় পরাজয়ে বিএনপির অসংলগ্ন আচরণ, মন্তব্য আওয়ামী লীগের। মাদক নিয়ন্ত্রণে কঠোর অভিযানের পর নতুন কৌশলে ফের বিক্রি শুরু। কেনাবেচায় ব্যবহার করা হচ্ছে পথ শিশুদের, কঠোর অবস্থানে সরকার। গত 6 মাসে পোশাক রপ্তানি ছাড়িয়েছে লক্ষ্যমাত্রা। চীনে হারানো ক্রেতা অর্জন অন্যতম কারণ। মত অর্থনীতিবিদদের, ব্যবসায়ীরা বলেছেন বেড়েছে আস্থা। এবং মুক্তিযোদ্ধা ও সঙ্গীত পরিচালক আহমেদ ইমতিয়াজ বুলবুল আর নেই। ভোরে নিজ বাসায় মারা যান তিনি। সাংস্কৃতিক অঙ্গনে শোকের ছায়া। এই ছিল সকালের সময়ে। আপনার মোবাইলে সময় সংবাদ দেখতে ও সকল খবর পেতে ডাউনলোড করুন সময় অ্যাপ। সঙ্গে থাকুন সময়ের।